প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনলাইনে যে পাঠদানের ব্যবস্থা করেছেন, তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পাঠদান করব নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হবে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা এবং সুপ্ত যোজনী। তাহলে আমরা সবাই খাতে একটু লিখে নিই। যোজ্যতা ইলেকট্রন, সবাই লিখো। যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী সবাই লিখছো তো? সুপ্ত যোজনী, এইটি হলো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যে আলোচনায় আসবো যোজ্যতা ইলেকট্রন। তাহলে প্রথমে আমাদের যে আলোচনার বিষয় হবে সেটা হলো কি? যোজ্যতা ইলেকট্রন। সবাই দেখতে পাচ্ছ তো? যোজ্যতা ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, যোজ্যতা ইলেকট্রন আমরা কাকে বলবো? তাহলে আমরা সংজ্ঞাটা একটু লিখি যে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হলো কি? যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা একটু লিখি যে কোন মৌলের সবাই লিখছি তো? কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের প্রধান শক্তি স্তরের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখো, আমি বলেছি কি আলোচনা বিষয় হলো আমাদের যোজ্যতা ইলেকট্রন। যে এখানে বলা আছে যে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যদি একটা উদাহরণের মাধ্যমে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে যেমন ধরো লিথিয়ামের কথা যদি চিন্তা ভাবনা করি, এই যে লিথিয়াম পারমাণুর সংখ্যা কত হলো? 3। এ যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 অর্থাৎ এর প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি। কাজে এর যদি আমরা চিত্র অঙ্কন করি, তাহলে প্রতিটা পরমাণুর একটা কেন্দ্র থাকে, তার নাম কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে যে স্তরগুলো থাকে এগুলো হলো কি? শক্তি স্তর। তাহলে আমরা লিথিয়ামের কথা চিন্তা ভাবনা করলাম। আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা ভাবনা করি, দেখো সবাই, এই যে নাইট্রোজেনের
এই যে নাইট্রোজেনের ছবি অঙ্কন করছি দেখো, তাহলে 1s2 2s2 2p 2p3, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কটা হবে 5টা। তাহলে আমরা যদি এর চিত্রটা অঙ্কন করি, প্রতিটা পরমাণুরই কি থাকবে, একটি করে মানে কেন্দ্র থাকবে, তার নাম নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে যে স্তরটা আমরা যে গোল গোল অংশ দিচ্ছি না, এগুলা ইলেকট্রন বোঝানো হচ্ছে। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে দেখো, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে কয়টা, এই যে 5টা ইলেকট্রন আছে। এই 5টা ইলেকট্রনের মধ্যে আমরা এই 2টাকে জোড় দেখাবো, আর বাদ বাকিগুলোকে আমরা এই যে বিজোড় অবস্থা দেখাবো। জোড় আর বিজোড়ের ঘটনা অবশ্য আছে কিছুটা, আমরা বলবো আর কি। এরপরে আরো অনেক উদাহরণ আসবে। আমরা যদি C6 কার্বন কত, কার্বনের পারমাণবিক সংখ্যা কত হলো 6, যদি এর ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2, সবাই দেখতে পাচ্ছ তো, 1s2 2s2 2p2, তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 4টা। তাহলে আমরা যদি এর ছবি অঙ্কন করি, তাহলে দেখো প্রথম স্তরে ইলেকট্রন 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, 4টা। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় ছিল যোজিত ইলেকট্রন। আর যোজিত ইলেকট্রনের মধ্যে আমরা যোজিত ইলেকট্রনের যে সংজ্ঞাটা দিয়ে ফেলেছিলাম, যে কোনো মোলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাকে যোজিত ইলেকট্রন বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে আলোচনা নিয়ে এসেছি সেখানে দেখো লিথিয়াম, নাইট্রোজেন, কার্বন, শুধু আমরা কয়েকটা মোলের এক্সাম্পল দিয়েছি। তবে প্রতিটা মোলের ক্ষেত্রে এইভাবে ইলেকট্রন বিন্যাস করে আমরা যে ঘটনাগুলো পাবো, সবারই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা ভাবনা করি, এই সংজ্ঞা অনুযায়ী আমরা লিথিয়ামের যোজিত ইলেকট্রন কয়টি, একটি। কয়টি হবে, একটি। তাহলে এর যোজিত ইলেকট্রন হবে কয়টি, একটি। তাহলে সে অনুযায়ী যদি বলা হয়, তাহলে নাইট্রোজেনের যোজিত ইলেকট্রন কয়টি হবে, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, তাহলে হলো কয়টা, 5টি। তাহলে যদি কার্বনের বলা হয়, তাহলে কত হবে এখানে, 4টি। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি যে কোন মোলের পরমাণুর শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকবে, সেগুলোই হলো কি যোজ্যত ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের যে আলোচনা আসবে সেটা হলো কি যোজনী। যোজনীটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যোজনী সম্বন্ধে জানার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই আর কি, যোজনী সম্পর্কে কথা বলবো। তাহলে আমরা আগে লিখি আর কি, যোজনী। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যোজনীটা, কারণ যোজনী ব্যবহার করে আমরা রাসায়নিক সংকেত কি করব, লিখব। প্রিয় শিক্ষার্থী, তো আমরা যখন পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, তখন তোমাদের মনে আছে, অবশ্যই মনে আছে, যে আমরা দেখেছিলাম ধাতব মৌলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শেষ কক্ষপথে 1 2 3টি ইলেকট্রন থাকে। এরা ইলেকট্রন দান করে তারা কি করে, ধনাত্মক চার্জে বা আয়নে পরিণত হয় এবং এরা ক্যাটায়ন সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, ধাতব মৌলের ক্ষেত্রে শেষ কক্ষপথের যে তাদের ইলেকট্রনগুলো থাকে, তারাই হলো কি তাদের যোজনী বা যোজ্যতা। এবং অধাতব মৌলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যাদের শেষ কক্ষপথে 5 6 7 থাকে, 5 থেকে 6 থেকে 7 থাকে। 5 থাকলে অষ্টক পূর্ণের জন্য তাদের 3টি ইলেকট্রন দরকার হয়। তারপরে 6 থাকলে 2টি ইলেকট্রন দরকার হয়। 7 থাকলে অষ্টক পূর্ণের জন্য 1টি ইলেকট্রন দরকার হয়। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা 5 থাকলে 3টা গ্রহণ করলো, অষ্টক পূর্ণ করলো, 6 থাকলে 2টা গ্রহণ করলো, 7 থাকলে 1টি গ্রহণ করলো, তাহলে যে যতটি ইলেকট্রন গ্রহণ করে সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করে, তাদের যোজনী তত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে জানলাম যাদের শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকবে, অষ্টক পূর্ণের জন্য 3টা গ্রহণ করবে, তাহলে তাদের যোজনী কত হবে, 3। তারপরে যাদের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকবে, তাদের ইলেকট্রন অষ্টক পূর্ণ করার জন্য তাদের ক্ষেত্রে কি হবে, 2টি ইলেকট্রন গ্রহণ করবে, তাদের যোজনী হলো 2। এবং যাদের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকবে, 1টি ইলেকট্রন গ্রহণ করবে, তাদের যোজনী কত হলে 1। প্রিয় শিক্ষার্থী, আর একটু আমরা জেনে রাখবো যে
অষ্টক পূর্ণ করার জন্য যে মৌল যতটি সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন গ্রহণ করবে, এই ইলেকট্রনগুলোকে আমাদেরকে বেজোড় অবস্থায় রাখতে হবে। আর এই বেজোড় ইলেকট্রন সংখ্যাই হলো কি সে মৌলের যোজনী কি করে নির্দেশ করে। যদিও শিক্ষার্থী আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা ভাবনা করে দেখি, নাইট্রোজেনের ছবি আমরা কিছুক্ষণ অঙ্কন করেছিলাম, আবার অঙ্কন কিছু দেখো এখানে, এই যে প্রথম স্তরে কটা, দুইটা। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কত, 5টি। আর 5টি ইলেকট্রন থাকার কারণে তাহলে বললাম যে 3টা ইলেকট্রন তাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। এই জন্য এই যে দুইটা ইলেকট্রনকে জোড়া অবস্থা রাখতে হবে, আর বাদ বাকিগুলোকে এই যে বেজোড় অবস্থা রাখলাম। এই যে বেজোড় অবস্থা ইলেকট্রনগুলোই কি করে সে মৌলের যোজনী কি করে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, ধাতব মৌলের ক্ষেত্রে আমরা যদি লিথিয়ামের ছবি অঙ্কন করি, দেখো আমি কিছুক্ষণ আগে অঙ্কন করেছিলাম, এই যে লিথিয়ামের কথা বললাম, আর শেষ কক্ষপথে দিয়েছে একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারি, কাজে লিথিয়ামের যোজনী কত হলো 1। শুধু লিথিয়াম বলে কথা না, আমরা যদি অজয় সারণীতে গ্রুপ একের দিকে তাকাই, হাইড্রোজেন বাদ দিয়ে অন্য মৌলগুলো যারা আছে তারা সকলে হলো ধাতু, তাদের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে, তারা একটি করে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাদের সকলের যোজনী কত হলো 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে যোজনী আমরা কাকে বলবো? যোজনী হলো কি এক মৌলের যোজনী অপর মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার কি ক্ষমতা বা সামর্থ্য। তো মৌলের যোজনী কাকে বললাম? এক মৌলের যোজনী অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্য, তাকে বলা হলো কি যোজনী। তাহলে আমরা যদি যুক্ত বা হওয়ার ক্ষমতা সামর্থ্য যোজনী বলা হয়। তারপরে আমরা আরেকটু তথ্য জানবো যে যেমন হাইড্রোজেনের যোজনী সবসময় সাধারণত কি হয়, অন ধরা হয়। কত ধরা হয়? অন ধরা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে কোন মৌলের পরমাণুর সাথে হাইড্রোজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে, শুধু হাইড্রোজেনই নয়, হাইড্রোজেনের মতো এরকম 1 বা 1 যাদের যোজনী যতটি যুক্ত থাকবে তাদের যোজনী, সেই মৌলের যোজনী তত হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, কোন মৌলের পরমাণুর সাথে হাইড্রোজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে তাকে সেই মৌলের যোজনী বলা হয়। আমি এক্সাম্পলে চলে যাচ্ছি, তোমরা সবাই একটু দেখো। যেমন ধরো আমরা যদি এই HCl এর কথা চিন্তা ভাবনা করি, এখানে একটা যৌগ সংকেত লিখেছি আমি যদি H2O, এখানে একটা পানির সংকেত লিখেছি। আমি যদি NH3 এর কথা চিন্তা ভাবনা করি, আমি যদি CH4 এটার কথা চিন্তা ভাবনা করি, আমি যদি H2SH চিন্তা ভাবনা করি, তাহলে অনেক কটা যৌগের সংকেত আমি এখানে লিখে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে কোনো মৌলের পরমাণুর সাথে হাইড্রোজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে, হাইড্রোজেনের কি থাকবে, যতটি পরমাণু যুক্ত থাকবে সেই মৌলের যোজনী হবে তত। তাহলে এখানে দেখো তোমরা, এখানে হাইড্রোজেনের যোজনী 1, এর সাথে 1, কিন্তু এর সাথে ক্লোরিন একটি যুক্ত আছে, অর্থাৎ কি ক্লোরিনের সাথে হাইড্রোজেনের একটি পরমাণু কি আছে, যুক্ত আছে। আমরা বললাম যে কোন মৌলের সাথে হাইড্রোজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে তার যোজনী হবে তত। হাইড্রোজেন যোজনী ধরো 1, তাহলে এখানে একটি পরমাণু যুক্ত আছে, কাজে ক্লোরিনের যোজনী কত হলো 1। এবার সেখানে দেখো অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেনের 2টা পরমাণু এখানে কি আছে, যুক্ত আছে। প্রশ্ন হয় তো, তাহলে শর্ত অনুযায়ী তাহলে এখানে এই যে এখানে যে দুইটা পরমাণু যুক্ত হলো হাইড্রোজেনের, এই 2 যোজনী হবে কার, অক্সিজেনের। তাহলে এই পানিতে অক্সিজেনের যোজনী কত হলো 2। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আসি, দেখো এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের 3টি পরমাণু যুক্ত আছে। কয়টি পরমাণু যুক্ত আছে? 3টি পরমাণু যুক্ত আছে, কাজে এখানে নাইট্রোজেনের যোজনী কত হবে 3। এবার আসো CH4, এটা মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস। দেখো এই প্রাকৃতিক গ্যাস মিথেনের, দেখো এখানে 4টি পরমাণু এখানে কি আছে, যুক্ত আছে। কার সাথে? কার্বনের সাথে। কার্বনের যোজনী কত হলো 4। এবার দেখো এখানে H2S, এটা হলো হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই গ্যাসটা দেখো এই সালফারের সাথে হাইড্রোজেনের 2টা পরমাণু কি আছে, যুক্ত আছে, কাজে এখানে সালফারের যোজনী কত হবে 2। প্রিয় শিক্ষার্থী, সালফারের যোজনী 2, 4, 6। আমরা যদি সালফার ডাইঅক্সাইডের কথা চিন্তা ভাবনা করি, আমরা যদি সালফার ট্রাইঅক্সাইডের কথা চিন্তা ভাবনা করি, তাহলে এখানে দেখো এই যৌগে সালফারের যোজনী কত হলো 4, এখানে সালফারের যোজনী কত হলো 6। আমরা যখন অক্সিজেন নিয়ে আলোচনা নিয়ে আসবো তখন আমাদের এই এক্সাম্পলগুলো আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে হাইড্রোজেনের মতো এরকম কোনো
যোজনী যদি যতক্ষণ যুক্ত থাকে কোনো মৌলের সাথে তার যোজনী তত হবে। আমরা যদি এখানে আসি, দেখো ক্যালসিয়াম ক্লোরাইড লিখলাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখলাম, সোডিয়াম ক্লোরাইড লিখলাম। প্রিয় শিক্ষার্থী দেখো এবার এইগুলো আমরা লিখলাম, দেখো সোডিয়াম ক্লোরাইড লিখেছি, তারপর আমরা এখানে লিখলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখলাম। প্রিয় শিক্ষার্থী এখান থেকে দেখো তোমাদের, তাহলে আমরা ক্লোরিনের যোজনী 1 পেয়েছি। ক্লোরিন হলো কি শত্রু গ্রুপের মৌল, হ্যালোজেন গ্রুপের মৌল এরা, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এই যে মৌলগুলো আছে অর্গানিশন, এই যে মৌলগুলো আছে এদের সকলের যোজনী কিন্তু এক। আমরা জানি তাদের ইলেকট্রন বিন্যাস করেছিলাম, ইলেকট্রন বিন্যাস করে আমরা শেষ কক্ষপথে 7টি করে ইলেকট্রন পেয়েছিলাম। তা অষ্টপূর্ণ করার জন্য তাদের 1টি ইলেকট্রন দরকার। আমরা আগে বলেছি যে যে অষ্টপূর্ণকরণের জন্য যে যত ইলেকট্রন গ্রহণ করবে তাদের যোজনী হবে তত। কাজে এদের যোজনী, ক্লোরিনের যোজনী করতে হলে 1। কাজে এখানে দেখো 1 যেহেতু হাইড্রোজেনের সংখ্যা অনুযায়ী, তাহলে এখানে দেখো ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের 2টি পরমাণু কি আছে, যুক্ত আছে। কয়টি পরমাণু যুক্ত আছে? 2টি পরমাণু যুক্ত আছে। কাজে এখানে ক্যালসিয়ামের যোজনী কত হলো 2। এখানে আসো ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের 2টি পরমাণু যুক্ত আছে, কাজে ম্যাগনেসিয়ামের যোজনী কত হলো 2। সোডিয়ামের সাথে ক্লোরিন 1টি পরমাণু যুক্ত আছে, কাজে সোডিয়ামের যোজনী কত হলো 1। এবার আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে দেখো অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের 3টি পরমাণু যুক্ত আছে, কাজে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত হলো 3। প্রিয় শিক্ষার্থী এরপরে যে কথাগুলো আসবে দেখো, কোন মৌলের পরমাণুর সাথে অক্সিজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে, অক্সিজেন পরমাণুকে দ্বিগুণ করলে সেই মৌলের যোজনী তত হবে। আমি আবার বলছি, কোন মৌলের সাথে অক্সিজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে সেই অক্সিজেন পরমাণুকে দ্বিগুণ করলে সেই মৌলের যোজনী তত হবে। প্রিয় শিক্ষার্থী আমরা এখন একটু উদাহরণে চলে যাই। দেখো এখানে যদি আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইডের কথা লিখি, দেখো ক্যালসিয়াম অক্সাইডের কথা আমরা লিখেছি এখানে, দেখো এখানে, তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড এখানে দেখো যে ঘটনাটা ঘটেছে কি, দেখো যে এখানে অক্সিজেনের সাথে আমি বলেছি যে কোনো মৌলের সাথে অক্সিজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে একে ডবল করলে সেই মৌলের যোজনী তত হবে। তাহলে এখানে কয়টা পরমাণু যুক্ত আছে? এখানে অক্সিজেনের 1টি, একে ডবল করলে কত হয় 2, তাহলে ক্যালসিয়ামের যোজনী কত হলো 2। এরকম আরো অক্সিজেনের মতো 2 যোজনী কোনো মৌলের সাথে যুক্ত হলে তাদের যোজনীও ডবল করলে সেই যোজনীটা আসতে পারে। প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা আমাদের আজকে যে আলোচনা ছিল কি যোজনীর সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে ধাতব মৌলের ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা এবং অধাতব মৌলের ক্ষেত্রে অষ্টপূর্ণের জন্য যার যত ইলেকট্রন দরকার তারাই হলো কি যোজনী। এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহের যোজনী শূন্য ধরা হয়, তার কারণ তার ইলেকট্রন গ্রহণ করবে না, ত্যাগ করবে না, কাজে ওদের যোজনী কত ধরা হয়? শূন্য ধরা হয়। এবং ধাতু অধাতু কথা আমরা জেনে গেলাম। প্রিয় শিক্ষার্থী এরপরে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা আছে সেটা হলো সুপ্ত যোজনী। তোমার সবাই খাতায় একটু লিখে রাখো, সবাই একটু লিখে রাখো খাতায়, সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী প্রিয় শিক্ষার্থী সুপ্ত যোজনী আমরা কাকে বলবো? তাহলে সুপ্ত যোজনী হলো এটাই যে কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন যোগে সেই মৌলের, কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন যোগে সেই মৌলের সক্রিয় যোজনী পার্থক্যকে বলা হবে কি সুপ্ত যোজনী। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের কিছু কিছু মৌল আছে যারা পরিবর্তনশীল কি করে যোজনী প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তাদের একাধিক কি আছে যোজনী আছে। এখন কোন মৌলে কতটি সক্রিয় কতটি এবং কোন জৈব কতটি এবং তার সুপ্ত যোজনী কতটি আমরা এখানে কি করবো এখন বের করবো। প্রিয় শিক্ষার্থী কাজে আমরা সুপ্ত যোজনীর সংজ্ঞাটা একটু লিখে ফেলি। তা আমরা লিখবো যে কোন মৌলে, সবাই লিখো, কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন যোগে, কোন যোগে সেই মৌলের, কোন মৌলের যে মৌলটা ছিল সেই মৌলের, সবাই লিখছো তো, সেই মৌলের সক্রিয় যোজনীর পার্থক্যকে কি বললাম? পার্থক্যকে
সুপ্ত যোজনী বলে, সুপ্ত যোজনী বলে। তাহলে আমরা লিখতে পারি সুপ্ত যোজনী সমান, তাকে লিখতে পারি আমরা যে সুপ্ত যোজনী সমান লিখতে পারি যে সর্বোচ্চ যোজনী, কি লিখবো আমরা, সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, বিয়োগ সক্রিয় যোজনী। আমরা যখন সুপ্ত যোজনী বের করব তখন আমরা এই সূত্রটা আমরা কি করব, প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সুপ্ত যোজনীর সংজ্ঞাটা দিয়েছি তোমরা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। কোন মৌলের সর্বোচ্চ যোজনী, কোন যৌগে সেই মৌলের সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয়। ঠিক আছে, সুপ্ত যোজনী সমান কি, সর্বোচ্চ যোজনী মাইনাস কত, সক্রিয় যোজনী। প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছি কিছু কিছু মৌল আছে এদের একাধিক যোজনী আছে, এদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন সালফারের 2, 4, 6, কার্বনের 2, 4, ফসফরাসের 3, 5, নাইট্রোজেনের 3, 5, এগুলো অধাতু মৌল। ধাতব মৌলের ক্ষেত্রে যেমন বলা হয় আয়রনের 2টা যোজনী আছে, 2 আর 3। যেমন ধরো নাইট্রোজেনের 2টা, 3 আর 5। যেমন ধরো গোল্ডের যেমন ধরো 1 এবং 3। টিন যেমন এসএন, যেটা টিনের যোজনী কত হলো 2 আর 4। লেড 2 আর 4। এই ধরনের কিছু মৌল আছে, এরা কি করে পরিবর্তনশীল যোজনী কি করে প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা এক্সাম্পলের মধ্যে গেলেই আমরা সঠিকভাবে এই জিনিসটা বুঝতে পারবো। দেখো, আমি এখানে তোমাদের একটা উদাহরণ নিয়ে আসছি। দেখো, এখানে আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন হলে কি, এই যে তোমাদেরকে প্রশ্ন করছি, প্রশ্নটা উত্তর আমি লিখবো। এটা একটা মডেল। এরপরে তোমাদের যে কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কগুলোর ভিতরে কিন্তু এই কাজগুলো এর মতন করেই হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রশ্ন করা হয়েছে কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত। প্রিয় শিক্ষার্থী, এটা বলা হয়েছে। তাহলে আমি একটা মডেল তোমাদের করে দিচ্ছি, বাড়িতে তোমাদের কিন্তু অন্য কাজগুলো করতে হবে। আমি দিব কিছু কাজ আর কি। তাহলে আমরা লিখবো কি উত্তর। দেখো, তাহলে উত্তর লেখার সময় আমরা যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা জানি যে কার্বনের সর্বোচ্চ যোজনী কত, 4। কিছুক্ষণ আগে বলছিলাম আমরা জানি। লিখো সবাই, এটা একটা মডেল কিন্তু। আমরা জানি কার্বনের মানে সি এর সর্বোচ্চ যোজনী কত, 4। দেখছো প্রিয় শিক্ষার্থী বন্ধু? এবার দেখো কার্বনের সর্বোচ্চ যোজনী কত, 4। তারপর লিখো কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো কিছুক্ষণ আগে আমি কিন্তু যোজনী পড়ার সময় তোমাদের এই কথা বলছিলাম যে কোনো মৌলের সাথে অক্সিজেনের যতটি পরমাণু যুক্ত থাকবে তাকে দ্বিগুণ করলে সে মৌলের যোজনী কি হবে, পাওয়া যাবে। তাহলে এখানে অক্সিজেন পরমাণু কত আছে, একটা। একের দ্বিগুণ করতে 2 কার, এই যে কার্বনের। তাহলে এই যোগে কার্বনের সক্রিয় যোজনী কত হলো, 2। দেখো সক্রিয় যোজনী কত হলো, 2। তাহলে আমরা এখন সুপ্ত যোজনী বের করবো। সুপ্ত যোজনীর সংজ্ঞা আমরা কি দিয়েছিলাম মনে আছে? তা আমরা লিখবো এখন। অতএব কার্বনের সুপ্ত, মানে এভাবে লিখবো আর কি জিনিসটা। তাহলে কার্বনের সুপ্ত যোজনী সমান সর্বোচ্চ কত পেয়েছি আমরা, 4। সর্বনিম্ন কত পেলাম, 2। মানে সক্রিয় কত পেলাম, 2। বিয়োগ করে কত হবে, 2। তাহলে এখানে আমরা দেখলাম যে কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত হলো, 2। প্রিয় শিক্ষার্থী, এটা একটা মডেল করলাম। এরপর আমি যে এক্সাম্পলগুলো তোমাদের দেব, তোরা বাড়িতে কিছু করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা থেকে এখন আমি তোমাদের কিছু বলতে চাই। তো বলো তো, আমরা যে যোজনী, আমাদের প্রথমে যে কাজ ছিল কি, যোজিত ইলেকট্রন। একজন বলো দেখি যোজিত ইলেকট্রন কাকে বলবো, বলো। তাহলে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথের সর্বমোট ইলেকট্রন সংখ্যা হলো কি, সে মৌলের কি যোজিত ইলেকট্রন। এবার একদিন বলো যোজনী কাকে বলবো,
যোজনী কাকে বলবো? যোজনী হলো কি এক মূলের যোজনী অপর মূলের সাথে যুক্ত হওয়ার কি ক্ষমতা বা সামর্থ্য। উত্তর সঠিক হয়েছে। এবার সূত্র যোজনীর সংজ্ঞাটা কি বললাম? কোন মূলের সর্বোচ্চ যোজনী আর কোন যৌগ সেই মূলের সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হবে কি সূত্র যোজনী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের উত্তর সঠিক হয়েছে। এবার তোমাদের আমি কিছু কাজ দেবো বলেছিলাম। এবার তোমাদের কিছু হোমওয়ার্ক খাতা তোমরা একটু লিখে নাও। হোমওয়ার্ক আমরা কার্বন মনোক্সাইড করেছি, কিন্তু কার্বন ডাই অক্সাইড আমরা করি নাই। কার্বন ডাই অক্সাইড এ কার্বনের সুপ্ত যোজনী কত? এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কি PCl3 এ পি এর সুপ্ত যোজনী কত? 3 নম্বর কাজ, এটা ছোট ছোট জিনিস, FeCl3 ফসফরাস আয়রন 3 ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড এ আয়রন এর সুপ্ত যোজনী কত? প্রিয় শিক্ষার্থী, এই 3টা কাজ তোমাদের দিলাম, তোমরা এই কাজগুলো করবে। আমি যে তোমাদের একটা মডেল করে দিয়েছি না, এই মডেল অনুযায়ী এগুলো করার চেষ্টা করবে। আমি আশা করি তোমাদের উত্তরগুলো কিন্তু হয়ে যাবে। তারপরে যদি উত্তর করতে তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমি তোমাদের পদ্ধতি আবার কি করবো করে দেবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কাজেই তোমরা যেহেতু বাড়িতে অবস্থান করছো, যদি তোমরা বাড়ি থেকে বের হও তো অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবে। এরপর বাড়িতে যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে তোমরা সাবান দিয়ে হাত মুখ ধুয়ে খাবার দাবার গ্রহণ করবে এবং অন্যান্য কাজগুলো করবে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা না বললে নয়, আমরা মাদককে না বলবো। শিক্ষার্থী বন্ধুরা, এই মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি বয়ে আনে। আমাদের অনেক কমলমতি সন্তানেরা তাদের অজান্তেই তারা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সরকারের এটা একটা পরিকল্পনা আছে যে বাংলাদেশ থেকে মাদক দ্রব্য দূর করবে। কাজে আমি তোমাদের এটাই বলতে চাই যে আমরা মাদককে না বলবো, মাদকের কাছে যাবই না, এবং যারা অসৎভাবে যারা মাদক বিক্রি করে তাদেরকে আমরা সহযোগিতা তো করবোই না, এবং যারা আসক্ত হয়ে গেছে তাদেরকে কৌশল করে তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনার কি করব, চেষ্টা করব। এক কথায় আমরা সকলেই বলবো কি মাদককে না বলবো, এবং বাংলাদেশ থেকে মাদক দ্রব্যের আমরা কি করব, অপসারণ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করছি। তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের পাঠদান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।